সংবাদ সম্মেলনে ইসকন নেতাদের দাবি, চিন্ময় বহিষ্কৃত, তার কার্যক্রমের দায় সংগঠনের নয়। ইসকন কি সংগঠন, সেটা নিষিদ্ধ করার কি আছে, বললেন মান্না। ইসকনের 17 সদস্যের ব্যাংক হিসাব জব্দ। চিন্ময়ের কাছে পুলিশের হ্যান্ড মাইক কেন, প্রশ্ন আইনজীবীদের। এবং সর্বশেষ জানাবো, খেলাপি ঋণের লাগামহীন ঊর্ধ্বগতি, IMF এর প্রশ্নের মুখে পড়বে সরকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবাদ সম্মেলনে ইসকন নেতাদের দাবি, চিন্ময় বহিষ্কৃত, তার কার্যক্রমের দায় সংগঠনের নয়। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের কেউ নন, তিনি ইসকন থেকে বহিষ্কৃত। তার বক্তব্য ও কার্যক্রমের দায় ইসকনের নয়। চিন্ময় কৃষ্ণের কার্যকলাপের জন্য ইসকন বাংলাদেশকে নিষিদ্ধের দাবি যুক্তিযুক্ত নয়। রাজধানীর স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, অনেক মাস আগেই প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকন বাংলাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইসকনের নয়। চারুচন্দ্র দাস ব্রহ্মচারী আরও বলেন, সম্প্রতি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের আন্দোলনকে কেন্দ্র করে ইসকন বাংলাদেশকে নিয়ে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ছড়ানোর এক ধারাবাহিক প্রচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষত চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিপের মর্মান্তিক মৃত্যুর পরে অপচেষ্টা চরমে পৌঁছেছে। এটা করা হচ্ছে অন্যায়ভাবে। চারুচন্দ্র দাস বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি আরও বলেন, গত 3রা অক্টোবর আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ইসকন জানিয়ে দেয় যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন, তাই তার বক্তব্য সম্পূর্ণ তার ব্যক্তিগত। ইসকন বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণা সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন, উদ্দেশ্যমূলকভাবে সুনাম খুনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যক্রম ব্যবস্থা গ্রহণ, ধর্মীয় সহনশীলতা বজায় রাখা ও দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যে কোনো প্রকার উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং সমাজের শান্তি সম্প্রীতি স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস। ইসকন কি সংগঠন, সেটা নিষিদ্ধ করার কি আছে, বললেন মান্না। নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ইসকন কি কোনো সংগঠন, এর কি অনুমোদন আছে? যেটার অনুমোদন নাই সেটাকে আবার নিষিদ্ধ করার কি আছে? মাহমুদুর রহমান মান্না বলেন, সেনাবাহিনী দিয়ে কখনোই দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক করা সম্ভব না। পুলিশ যতক্ষণ পর্যন্ত ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে আসবে না। বিশৃঙ্খলা পরিবেশের নির্বাচনে যাওয়ারও সম্ভব নয়। নাগরিক ঐক্য সভাপতি বলেন, আওয়ামী লীগ এত অন্যায় করেছে যে ভারত আশ্রয় দিয়েও ছাড় পাবে না। দমন পীড়নের অভিযোগ যদি মিয়ানমারের প্রধান সেনাপতিকে আন্তর্জাতিক আদালতে ডাকা হয়, তবে শেখ হাসিনাকেও ডাকা হবে। শেখ হাসিনা তার থেকে কম মানুষ হত্যা করেনি। মান্না বলেন, দেশের অর্থনীতি যখন ভঙ্গুর অবস্থা, বিদেশি রাষ্ট্রগুলো সহায়তা দিতে সাহস পাচ্ছে না, তখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক সহায়তা চলে আসছে। তিনি বলেন, কেউ বলছে আগে সংস্কার তারপর নির্বাচন, কেউ বলছে আগে নির্বাচন। সংস্কার শেষ করে ভোটের কথার ভিত্তি নেই। ভোট হবে, সংস্কারও হবে। ভোটও একটি সংস্কার, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে তাদের মিনিমাম কিছু সংস্কার করতে হবে। পুলিশ বাহিনীর সংস্কার জরুরি। অনেকে ধরেই নিয়েছে এ সরকারের সময় সবকিছু করা যাবে, সব দাবি নিয়ে আসছে। তারা তো সবকিছু করতে পারবে না, সক্ষমতা বিবেচনা করতে হবে। দেশ একটা স্বৈরাচারের অধীনে ছিল, সেখান থেকে গণতান্ত্রিক পুনর্গঠন চলছে। আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা খুবই কম। তারা যা করেছে, তিনি নিজেই বলেছিলেন তার পিয়নও 400 কোটি টাকার মালিক হয়েছে। ইসকনের 17 সদস্যের ব্যাংক হিসাব জব্দ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ইসকন বাংলাদেশের 17 সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। হিসাব জব্দ হওয়া ব্যক্তিদের নামে এক মালিকানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। এসব হিসাবে আগামী 30 দিনে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজন হিসাব স্থগিতের সময় বাড়ানো হবে। চিন্ময়ের কাছে পুলিশের হ্যান্ড মাইক কেন, প্রশ্ন আইনজীবীদের।
পুলিশের প্রিজন ভ্যান থেকে ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পুলিশের হ্যান্ডমাইক বক্তব্য দেন। এ নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজের কাছে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। একই সঙ্গে তারা এই ঘটনার জবাব চেয়েছেন। তারা সমাবেশে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, আমরা পুলিশকে নিষ্ক্রিয় দেখেছি। পুলিশ প্রিজন ভ্যান ছেড়ে দিয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়েছিল। আমরা এর পেছনে পুলিশের ইন্ধন আছে বলে মনে করি। কোন উদ্দেশ্যে তাহলে সেদিন পুলিশ প্রিজন ভ্যানে ফেলে চলে গেছে? তিনি বলেন, আমি পত্রিকায় দেখেছি চিন্ময় দাস পুলিশের হ্যান্ডমাইক দিয়ে ওই প্রিজন ভ্যান থেকে বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি বলেছেন আন্দোলন করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। এ সময় তিনি বলেন, কমিশনারকে বলেন, আপনার কাছে জবাব চাই। আপনি যদি ব্যবস্থা না করেন তাহলে চিন্ময় দাসের কাছে হ্যান্ডমাইক কিভাবে গেল? আপনাকে জবাব দিতে হবে। নাজিমউদ্দিন বলেন, আমাদের এই চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ও তার আশপাশে এমন ঘটনা অতীতে কোনোদিন ঘটেনি। ইসকনের এক নেতাকে গ্রেপ্তার করে আনার পর আদালত তাকে যখন কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন, তখন আমরা তার অনুসারীদের সন্ত্রাসী কার্যক্রম দেখলাম। তাকে প্রিজন ভ্যানে তোলার পর ইসকনের সব সন্ত্রাসী গাড়িকে আটকে রেখে প্রায় 4 ঘন্টার মতো উল্লাস করেছে। পুলিশ নীরব ভূমিকা পালন করেছে উল্লেখ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বলেন, আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ তার পেশাগত কাজ শেষ করে বাড়ি যাচ্ছিলেন। কোর্ট বিল্ডিং এর সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে ওই রঙ্গম সিনেমার গলিতে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি। বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করতে বাংলাদেশ একটি ষড়যন্ত্র করছে। সারা বাংলাদেশে বিভিন্ন ব্যক্তি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। পুলিশ নীরব ভূমিকা পালন করছে। আলিফের খুনের মামলায় আসামি পক্ষের হয়ে কোনো আইনজীবী না দাঁড়ানোর আহ্বান জানিয়ে নাজিম বলেন, আমরা মনে করি পুলিশের সোর্সের মধ্যে ভূত আছে। ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা এখনো অবস্থান করছে। তারা এই সরকারকে ব্যর্থ করতে চায়। আমরা সেটা হতে দেব না। আমি দাবি জানাবো, যতগুলো মামলা হবে এ চিন্ময় দাস যাতে সবগুলো 1 নম্বর আসামি থাকেন। আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফের খুনের মামলায় আপনারা কোনো আইনজীবী অংশ নেবেন না। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি চিন্ময় দাসকে নাকি জেলখানায় ডিভিশন দেওয়া হয়েছে। আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহের মামলায় আসামিকে কিভাবে ডিভিশন দেয়? সিনিয়র জেল সুপারকে আমি অনুরোধ করব, আপনি সেই ডিভিশন প্রত্যাহার করবেন, তাকে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখবেন। তিনি এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নন। আমরা অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন জানাই, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হোক। বিশ্বের অনেক দেশে ইসকন নিষিদ্ধ, বাংলাদেশে ইসকন নিষিদ্ধ হবে। খেলাপি ঋণে লাগামহীন ঊর্ধ্বগতি, IMF এর প্রশ্নের মুখে পড়বে সরকার। আন্তর্জাতিক অর্থ তহবিল অন্যতম শর্ত ছিল খেলাপি ঋণ কমাতে হবে, কিন্তু খেলাপি ঋণ তো কমেনি, উল্টো লাগামহীনভাবে বেড়ে চলেছে। আগামী বছরে খেলাপি ঋণ কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে 4 ডিসেম্বর বাংলাদেশে আসছে IMF মিশন। এবার সংস্থাটির মূল প্রশ্নই হলো খেলাপি ঋণের ঊর্ধ্বগতি কিভাবে ঠেকাবে কেন্দ্রীয় ব্যাংক, এ বিষয়ে কি কৌশল নেবে। হঠাৎ খেলাপি ঋণ এত বাড়লো কেন? একই সঙ্গে প্রশ্ন আসবে আগের সরকারের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়েও। সব মিলে এবার খেলাপি ঋণ নিয়ে বড় প্রশ্নের মুখে পড়বে সরকার। সূত্র জানায়, IMF এর সম্ভাব্য প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এবার IMF এর সামনে গত সরকারের আমলে ব্যাংক খাতে লুটপাটের চিত্র তুলে ধরা হবে। একই সঙ্গে পাচার হওয়া অর্থের চিত্র উপস্থাপন করা হবে। এসব ঋণ আদায় হওয়ার মতো অবস্থায় নেই বলে এগুলো খেলাপি হিসেবে চিহ্নিত করা হচ্ছে। যে কারণে বাড়ছে খেলাপি ঋণ। লুটপাটের পাচার হওয়া ঋণের আরও কিস্তি আগামী দিনের মেয়াদ উত্তীর্ণ হবে, তখন ওইসব ঋণও খেলাপি করা হবে। ওসব কারণে আগামী বছরও খেলাপি ঋণ বাড়বে। একই সঙ্গে গত সরকারের আমলে ব্যাংক খাতে খেলাপি ঋণ সহ নানা উপকরণের প্রকৃত তথ্য-উপাত্ত গোপন করে জালিয়াতি আড়াল করার চিত্র তুলে ধরা হবে। IMF এর ঋণের 4র্থ কিস্তির অর্থ ডিসেম্বরে ছাড় হওয়ার কথা রয়েছে। ঋণের 3য় কিস্তির অর্থ ছাড়ের আগে দেওয়া যেসব শর্ত 4র্থ কিস্তি ছাড়ের আগে বাস্তবায়নের কথা রয়েছে, সেগুলোর অগ্রগতি পর্যালোচনা করবে মিশনটি। এ লক্ষ্যে 4 ডিসেম্বর IMF এর একটি মিশন ঢাকা এসেছে। একই সঙ্গে মিশনটি সরকারের চাওয়া বাড়তি অর্থ দেওয়ার সম্ভাব্য যাচাই করেছে। IMF এর অন্যতম একটি শর্ত ছিল আগামী মার্চের মধ্যে খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানের করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারির মাধ্যমে খেলাপি ঋণের সংজ্ঞা আন্তর্জাতিক মানের করেছে। নতুন এই সংজ্ঞা কার্যকর হবে আগামী বছরের এপ্রিল থেকে। এতে সব ধরনের ঋণ বা ঋণের কিস্তি পরিশোধের নির্ধারিত দিনের 3 মাস পর থেকে খেলাপি ঋণের গণ্য করার বিধান করা হয়েছে। বর্তমানে মেয়াদি ও কৃষি ঋণ 6 মাস পর খেলাপি হচ্ছে। এসব ঋণের ক্ষেত্রে খেলাপি করার মেয়াদ 3 মাস কমানো হয়েছে। এর প্রভাবে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়ে যাবে। IMF এর 470 কোটি ডলারের ঋণের অন্যতম শর্ত হচ্ছে ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমাতে হবে। সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ 10% নামিয়ে আনার শর্ত রয়েছে। গত বছরের ডিসেম্বরে এ খাতে খেলাপি ঋণ ছিল 20.99%। গত সেপ্টেম্বর পর্যন্ত এ খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 40.35%। সরকারি বিশেষায়িত ব্যাংকে খেলাপি ঋণ গত ডিসেম্বরে ছিল 13.87%। সেপ্টেম্বরে তা সামান্য কমে দাঁড়িয়েছে 13.21%। বেসরকারি ব্যাংকগুলো খেলাপি ঋণ 5%-এর মধ্যে নামিয়ে আনার শর্ত রয়েছে।
গত ডিসেম্বরে এ খাতে খেলাপি ঋণ ছিল 5.93%, গত সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে 11.88%। দেশের ব্যাংক খাতে 15 বছরে যেসব জালিয়াতি হয়েছে সেগুলো বড় অংশই বিদেশে পাচার করা হয়েছে। ওইসব ঋণ এতদিন বাণিজ্যিক ব্যাংকগুলোর দুর্নীতিবাজ কর্মকর্তারা খেলাপি হওয়ার যোগ্য হলেও খেলাপি হিসাবে চিহ্নিত করেননি, সেগুলোকে তারা বেআইনিভাবে নিয়মিত দেখিয়েছেন। এর মাধ্যমে ব্যাংক খাতের খেলাপি ঋণের প্রকৃত চিত্র আড়াল করা হয়েছে, যে কারণে সরকার পরিবর্তনের পর নতুন সরকারের আমলে দুটি ত্রৈমাসিক খেলাপি ঋণের চিত্র প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায় জুন প্রান্তিক ও সেপ্টেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ বেড়েছে 1,03,000 কোটি টাকা, ফলে এখন খেলাপি ঋণ বেড়ে 2,85,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। ব্যাংক খাতের সব জালিয়াতি তথ্য এখনো প্রকাশিত হয়নি। এস আলম গ্রুপের দখল করা 9টি ব্যাংকের পর্ষদ বাতিল করে নতুন পর্ষদ পুনর্গঠন করে দেওয়া হয়েছে। ওইসব ব্যাংক এখন অডিট হচ্ছে, এতে জালিয়াতির সব তথ্য বের হতে আরো সময় লাগবে। ওইসব তথ্য বের হলে খেলাপি ঋণ আরো বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে ফেব্রুয়ারিতে খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক রোডম্যাপ ঘোষণা করেছে। এতে 2026 সালের জুনের মধ্যে খেলাপি ঋণের হার 8% নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সরকার পতনের আগেও এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে যেমন সংশয় ছিল, তেমনও 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই লক্ষ্য অর্জন যে একেবারে সম্ভব হবে না তা নিশ্চিত হয়েছে সংশ্লিষ্টরা, কারণ এখন বহুবিধ কারণে খেলাপি ঋণ বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে খেলাপি ঋণ কমানোর লক্ষ্যমাত্রা সংশোধন করে আরো বাড়ানোর প্রস্তাব করবে বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।